মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ। ঈদের যাত্রীদের জন্য আজ বিক্রি হচ্ছে 18 মার্চের রেল টিকিট। দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। আজ আন্তর্জাতিক নারী দিবস। শৈশবের আঁকা আকৃতির শখ থেকে নারী উদ্যোক্তা, নারীদের অনুপ্রেরণার উদাহরণ ফারজানা ইসলাম মৌরি। ইরান যুদ্ধের মধ্যে ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত 10। তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। পূর্বের রেকর্ড হার আতঙ্কে সূর্যকুমার যাদবের দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও কয়েকটি গ্যাস ও তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার সকালে জ্বালানিবাহী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। জাহাজগুলো গেল 28 ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে প্রণালী অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। এসব বন্দরের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ও দুবাই। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এজন্য বিকল্প সরবরাহ ব্যবস্থার বিষয়েও ভাবতে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে আগ্রহী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার বিক্রি হচ্ছে 18 মার্চের টিকিট। সকাল 8টায় পশ্চিমাঞ্চল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কার্যক্রম। দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট। আগামী 19 মার্চের টিকিট পাওয়া যাবে 9 মার্চ। গত 3রা মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঈদযাত্রার এই টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। রেলওয়ের সূচি অনুযায়ী যাত্রীদের টিকিট কেনা সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে। দেশের আকাশে হিজরি শ্রাবণ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 কিংবা 21শে মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শনিবার দেয়া এই বাণীতে প্রধানমন্ত্রী বলেন, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য, আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করা। বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, রাজনীতি সহ সর্বস্তরে নারীর সক্রিয় এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।
শৈশবের আঁকা আকৃতির প্রতি ভালোবাসা থেকেই শুরু। আজ তা পরিণত হয়েছে দেশের স্বীকৃত হস্তশিল্প প্রতিষ্ঠান ক্রাফটি মিশনে। মাত্র 5 বছরের কঠোর পরিশ্রম, রাত দিনের অধ্যাবসায়ের মধ্য দিয়ে ফারজানা ইসলাম মৌরি নিজের ছোট্ট উদ্যোগকে নিয়ে এসেছে নতুন উচ্চতায়, যেখানে বর্তমানে কাজ করছেন প্রায় 22 জন শিল্পী এবং তৈরি হচ্ছে দেশি বিদেশি প্রদর্শনী ও অনলাইন বাজারে সাড়া ফেলা নানান হস্তশিল্প পণ্য। হয়ে উঠেছেন নারীদের অনুপ্রেরণার উদাহরণ। নাজমুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। শৈশব থেকেই আঁকা আকৃতির সঙ্গে ঘনিষ্ঠ ফারজানা ইসলাম মৌরির ভালোবাসা আজ পরিণত হয়েছে সফল উদ্যোক্তা হিসেবে। মাত্র 5 বছর আগে নিজের হাতের কাজ দিয়ে শুরু করা ক্রাফটি মিশন এখন দেশের অন্যতম স্বীকৃত হস্তশিল্প প্রতিষ্ঠান। পড়াশোনা শেষ হওয়ার পরও তিনি পরিবারের পরামর্শ উপেক্ষা করে রাত দিন এক করে বসেছিলেন হস্তশিল্পে। ডাইনিং টেবিল তার কারখানা, রুম তার গোডাউন। শুরু করেছিলেন গুনা দিয়ে পেঁচিয়ে বানানো ল্যাম্প দিয়ে, যা প্রথম দিনই বিক্রি হয়ে যায়। এরপরও রাত দিন পরিশ্রম, কম ইনকাম এবং অসুস্থতার মধ্য দিয়ে তৈরি করেছেন নিজের পথ। 20 সাল থেকে আমার ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু আমার এই ব্যবসাটা। এবং এই ব্যবসাটা যেহেতু হাতের কাজের, আঁকাআঁকি আছে, আমি বাচ্চাকাল থেকেই আঁকাআঁকি করতে পছন্দ করতাম। ছোটখাটো কার্ড বানাতাম মানুষকে বার্থডেতে, ঈদে গিফট করার জন্য, কারণ আমার কাছে মূলত হাতের কাজের জিনিসটাতে একটু বেশি আলাদা আবেগ থাকে। 2022 সালের পর ক্রাফটি মিশনে যুক্ত হন আরও কয়েকজন শিল্পী। এখন প্রতিষ্ঠানটিতে প্রায় 22 জন কর্মী এবং 3টি ভিন্ন কারখানা। পুরান ঢাকার অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের নিয়ে নতুন ধরনের পণ্য তৈরি শুরু হয়। রিক্সা আর্ট, বাস, ট্রাক ও ভিক্স ফ্যানের মিনিয়েচার। দেশি বিদেশি প্রদর্শনী এবং অনলাইন বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি মাসে 22 থেকে 24 লাখ টাকার অর্ডার পাচ্ছে। কিছু কোম্পানির সাথে কাজ করছি, তাদেরকে হোয়াইট লেবেলিং করে দিচ্ছি আমি আসলে। এছাড়াও দেশের বাইরে কিছু আমার পুরনো ক্লায়েন্টরা যারা হচ্ছে ওখানে দেশের বাইরে তাদের শপ আছে কিংবা তারা ওখানে সাপ্লাই দিয়ে থাকে। মৌরি বলেন, যারা হস্তশিল্পে আছেন তাদেরও সঙ্গে নিয়ে উন্নতির শিখরে ওঠাই তার লক্ষ্য। ভবিষ্যতে তার লক্ষ্য ক্রাফটি মিশনকে একটি বাংলাদেশি বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। তাদেরকে আমি বলবো আমার আর্টিস্ট, এবং আমার এক একজন এক একটা অ্যাসেট, কারণ তারা, আমি তাদেরকে হারাতে চাই না তারা বাংলাদেশ থেকে মিশে যাক, মানে অন্য প্রফেশনকে নিয়ে। শৈশবের সৃজনশীল ভালোবাসা ও নিরলস পরিশ্রমকে কেন্দ্র করে ফারজানা ইসলাম মৌরির গল্প সত্যি অনুপ্রেরণার উদাহরণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঝিনাইদহে পেট্রোল পাম্পের পিটুনিতে যুবক নিহতের ঘটনায় পাম্পের 3 কর্মীকে আটক করেছে পুলিশ। এই ঘটনার জেরে 2টি তেল পাম্পে ভাঙচুর ও 3টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার রাত 7:30টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে হামলার এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে তেল নিতে আসেন যুবক নীরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নীরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে আসেন। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এ সময় পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে ফের তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র 5 তলা একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটির একটি প্রবেশ পথের প্রথম তলা থেকে 5ম তলা পর্যন্ত অংশ ধসে পড়ে এবং অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খার্কিভের মেয়র ইগোর তেরেখভ জানান, নিহতদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার 2য় শ্রেণীতে পড়া ছেলে রয়েছে। এছাড়া 13 বছর বয়সী এক কিশোরী এবং তার মা ও নিহত হয়েছেন। হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। শনিবার উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে
আরও কয়েকজন বাসিন্দা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। খার্কিভ অঞ্চলের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রাশিয়া এই হামলায় ইজদেলিয়ে 30 ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত শুরু হয়েছে। ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ভয়াবহ বিস্ফোরণের পর তেহরানের আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আইডিএফ বলছে এটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কগুলোর ওপর চালানো একটি উল্লেখযোগ্য হামলা। তাদের দাবি, ইরানের শাসক গোষ্ঠী এসব জ্বালানি ট্যাঙ্ক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে। অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় 4 জন নিহত এবং আরও অন্তত 10 জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজন আশ্রয় নিয়েছিলেন। যদিও এরপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কায় কিছু মানুষকে ভবনটি ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা ডুবানোর পর এবার উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কার উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ তার বার্তা অনুযায়ী কলম্বোতে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স জেন হাওয়েল স্পষ্ট জানিয়েছেন, 32 জন জীবিত নাবিক ও IRIS বুশেহরের 208 জন নাবিককে কোনোভাবেই ইরানে ফেরত পাঠানো যাবে না। মার্কিন প্রশাসন আশঙ্কা করছে, ইরান এই বন্দী নাবিকদের প্রোপাগান্ডা কাজে ব্যবহার করতে পারে। তবে তারা শ্রীলঙ্কার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধান চান। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়ে বলেছেন, বিপদে পড়া নাবিকদের আশ্রয় দেয়া মানবিক কর্তব্য। ইতোমধ্যে IRIS বুশেহরের 208 জন নাবিককে কলম্বো নৌ শিবিরে স্থানান্তর করা হয়েছে। তেহরান নিহত নাবিকদের মরদেহ ফেরত চেয়েছে, তবে তারিখ নির্ধারিত নয়। ডেনা যুদ্ধজাহাজটি বঙ্গোপসাগরে ভারতের নৌ মহড়া শেষে ইরানে ফিরছিল। পথে মার্কিন সাবমেরিনের হঠাৎ হামলার শিকার হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এক কথায় ফেভারিট বললে ভারতের নামই আসে। শুধু খড়ের মাঠে খেলার সুবিধা নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ডও শক্তিশালী। দুই দল এখন পর্যন্ত 30 বার মুখোমুখি হয়েছে। ভারতের জয় 18টি, নিউজিল্যান্ডের 11টি এবং একটি ম্যাচ টাই। নিজ মাটিতে 15টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে 11টি। তবে ভারতের জন্য একটি সতর্ক বার্তা আছে। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে 3 বার মুখোমুখি হয়েছে ভারত এবং প্রতিবারই হেরেছে। সর্বশেষ 2021 সালে দুবাইয়ে ভারত 110 রানে অল আউট হয়। নিউজিল্যান্ড 14.3 ওভারের লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের রেকর্ডও ভালো, 10 ম্যাচের 7টি জয়। তবে 2023 সালের নভেম্বর থেকে আইসিসি ইভেন্টে ভারতের 2টি হার এসেছে ঠিক এই স্টেডিয়ামে। এই বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার মাঠে ভারতের দল দেখাবে এই চাপ সামলাতে পারবে কিনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী 8 জাহাজ। ঈদের যাত্রীদের জন্য আজ বিক্রি হচ্ছে 18 মার্চের রেল টিকিট। দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। আজ আন্তর্জাতিক নারী দিবস। শৈশবের আঁকা আকৃতির শখ থেকে নারী উদ্যোক্তা, নারীদের অনুপ্রেরণার উদাহরণ ফারজানা ইসলাম মৌরি।
ইরান যুদ্ধের মধ্যে ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত 10। তেহরানের তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। পূর্বের রেকর্ড হার আতঙ্কে সূর্যকুমার যাদবদের দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।